হ্যালো এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকের এই ক্লাসটা ফলোচার্ট বিষয় নিয়ে থাকবে। ক্লাসটা ইনশাল্লাহ এই ক্লাসটা দেখার পরে আর প্যাসেজ থেকে ফলোচার্ট লেখার কোনো সমস্যা থাকবে না আমি মনে করি। চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি আমরা দেখতে থাকি। দেখো, প্রথমে আমি যে বিষয়টা তোমাদের কিছু কিছু কথা বলবো এখানে। বিষয়টা হচ্ছে যে তোমাদের ফার্স্টে বল ফলোচার্ট যখন অ্যান্সার ক্রিয়েট করবে তখন একটা বিষয় মাথায় সেভ রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে সাধারণত ফুল সেন্টেন্স লেখা যাবে না ফলোচার্টে। 2 নম্বরে সাবজেক্ট লেখা যাবে না, এবং প্রপার নাউন ব্যক্তি বস্তু প্রতিষ্ঠান না হলে প্রথম লেটার, এক কথায় ছোট হাতের স্মল লেটার ইউজ করতে হবে এখানে। আর ফুল স্টপ দেওয়া যাবে না লাস্টে কখনোই। আর বক্স আঁকতে হবে, ওকে বক্সগুলো পেন দিয়ে আঁকতে হবে। এবং ওয়ার্ড ফ্রেজ বা পার্টিসিপল ইনফিনিটিভ এইগুলো দিয়ে তোমাকে হচ্ছে ফলোচার্ট তৈরি করতে হবে। যাদের ইনফিনিটিভ পার্টিসিপল ফ্রেজ ওয়ার্ড এইগুলো সম্পর্কে ধারণা আছে তারা এই ফলোচার্ট তৈরি করতে পারবে। সো তোমাদের যে যে বিষয়গুলো সেইগুলো কিন্তু আমি বলে দিলাম তোমাদের। নেক্সটে যে বিষয়গুলো আমরা দেখতে যাচ্ছি, প্রথমে ফার্স্ট অফ অল আমি 3টা পার্টে ভাগ করছি। তোমরা এই 3টা পার্ট অনুযায়ী তোমরা ফলোচার্ট তৈরি করবে। আমি পার্ট 1-এর যে বিষয়টা আমি এখানে দিয়েছি সে বিষয়টা থাকছে, যদি কোনো উপকারিতা অপকারিতা ফলাফল বা কোনো রেজাল্ট ইফেক্ট ইনফ্লুয়েন্স মানে এই সব কোনো ক্যারেক্টার বিষয় যদি আসে, মানে এইসব বিষয়গুলো যদি তোমাকে ফলোচার্টে দিয়ে দেয়, তাহলে তোমাকে অ্যান্সার করতে হবে যে নিয়মে, সেই নিয়মটা হচ্ছে জিরান্ডে করতে হবে অ্যান্সার। ইনফিনিটিভ দিয়ে নাউন বা নাউন ফ্রেজতেও করা যায়। এটা আমাদের কিন্তু এই 3টা বিষয় এক কথা মাথায় সেভ রাখতে হবে। এবং দেখো এই বিষয়গুলো কী কী, দেখো আমি আরও একটু ক্লিয়ার করি। প্রথমে তোমার সেভ রাখবে যে ইনফিনিটিভ 2 + V1 ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব 2 ভার্ব 3, এক কথায় পার্টিসিপলের যে ইয়েগুলো আছে ব্যাখ্যাগুলো সেইগুলো কিন্তু এখানে প্রকারগুলো এখানে বলা হয়েছে। অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার ক্রিয়েট করা যায়, আমরা এটা অ্যাডজেক্টিভ এখানে ইউজ করবো না। তারপরে অ্যামিজার যদি থাকে, তোমার যদি মনে হয় যে আমার অ্যামিজার এটা নিতে হবে, তাহলে বিং ইউজ করবে, অ্যামিজার ডাইরেক্ট ইউজ করা যাবে না। হ্যাভ্যাস হ্যাড থাকলে হ্যাভ্যাস ডাইরেক্ট ইউজ করা যাবে না, হ্যাভিং করে তোমার ইউজ করতে হবে, ওটা জিরান মাইনে ফেলতে হবে। আরেকটা মানে সেভ রাখতে হবে, টেন্সের ফ্রেজ বানাতে হলে টেন্সের কোনো স্ট্রাকচার যেন ভিতরে না ঢোকে। এক কথায় ফ্রেজ, এক কথায় এই ফলোচার্ট তৈরি করার মানে হচ্ছে ফ্রেজ তৈরি করতে হবে। ফ্রেজ জিনিসটা কি, টেন্সের কোনো রুলস এখানে মানবে না। বিষয়টা দেখো আমরা ক্লিয়ার করি, তোমার এই বিষয় জানতে হলে ভার্বের সমস্ত বিষয় তোমার জানতে হবে। দেখো আমরা জানি ভার্ব 2 প্রকার, ফিনাইট নন ফিনাইট। দেখো এর অনেকগুলো ভাগ আছে, আমরা এইগুলো একটু না দেখে আমরা জাস্ট একটু সিম্পল বিষয়টা দেখি। ফিনাইট ভার্ব বলতে হচ্ছে যে এখানে টেন্সের রুল যেটা মানবে সেটা ফিনাইট ভার্ব। আমরা আর একটু ক্লিয়ার হই, নন ফিনাইট যে টেন্সের কোনো রুলস মানবে না। দেখো আমি তোমাদের একটু ক্লিয়ার করি। দেখো এখানে ইটস রয়েছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, আমরা কিন্তু এটা খুব ভালোভাবে জানি। এই জন্য কিন্তু ভার্বের সাথে আমরা এস যুক্ত করি। আর যদি এখানে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করে, মাথায় সেভ রাখবে, সাবজেক্ট যদি চেঞ্জ করে ভার্ব যদি পরিবর্তন হয় তাহলে এটা টেন্সের রুলস মানে। বিষয়টা ক্লিয়ার হতে হবে। কিন্তু আমি যদি এখানে আই ইউজ করতাম তাহলে কিন্তু আমরা এই যে ইটির সাথে এস ইউজ করতাম না, তার মানে এটা টেন্সের রুলস মানতেছে এখানে, তার মানে এটা ফিনাইট ভার্ব। আর নন ফিনাইট কি, দেখো কোনো টেন্সের রুলস মানবে না কথা। ইটিং ইজ মাই বেস্ট হবি, বলছে খাওয়াই আমার সব। দেখো এই ভার্বটা তুমি দেখো, দেখে ইটিং একটা ভার্ব ছিল আইনজ করে, দেখো তুমি এটা কি চেঞ্জ করতে পারবা? কোনো রুলস কি এখানে পরিবর্তন আসবে? কোনো কিছু না। দেখো আই ওয়ান্ট, আমি চাই, দেখো টু পিলে, এখানে দেখো টুর পরে কখনোই ভার্ব পরিবর্তন হয় না, তার মানে কি এই যে ভার্বটা আছে এই ভার্বটা কি কখনোই পরিবর্তন করতে পারবা না, তার মানে কি টেন্সের কোনো রুলস মানছে না। এক কথায় সাবজেক্ট ভার্ব বা যাই হোক না কোনো টেন্সের ভার্বের যে পরিবর্তনটা যেটা আমরা না আনতে পারি তাহলে সেটা টেন্সের রুলস মানে না। তার মানে আমাকে বুঝে নিতে হবে নন ফিনাইট ভার্ব কোনো টেন্সের রুলস মানে না। এবং এই নন ফিনাইট ভার্বগুলোই হচ্ছে আমার ফলোচার্টের উত্তর, এই বিষয়টা মানতে হবে তোমাদের। দেখো পার্টিসিপলের 3টা ভাগ আছে আমরা জানি। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল, আমরা কিন্তু এই 3টা ভাগও কিন্তু আমাকে মাথায় সেভ রাখতে হবে। ইনফিনিটিভটাও সেভ রাখতে হবে 2 + V1। আমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল জানি ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পার্টিসিপল বলতে আমরা বোঝাই ভার্ব V3, এবং পাস্ট পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব V3। আমরা কিন্তু এই 3টা বিষয় যে আমরা ডিসকাস করলাম এই বিষয়টাকে খুব ভালোভাবে আমাদের সেভ রাখতে হবে। এক কথায় নন ফিনাইটের যে রুলসগুলো বা যে নিয়মগুলো আছে সেইটাই আছে আমার ফলোচার্টের উত্তর। আশা করি বুঝতে পেরেছো যে আমাদের টেন্সের রুলস মানবে না কোন বিষয়গুলো। এবার দেখো আমরা একটু
ভালোভাবে দেখতে থাকি যে আমাদের কোশ্চেনগুলো কীভাবে আসতে দেখা যায়। দেখো প্রথমে 2 নম্বরে এটা আসে, এক কথা 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজের ভিতরে একটা প্যাসেজ আমাদের তুলে দিয়ে বলবে যে এটা ফলোচার্ট তৈরি করো। তোমাদের প্রথমে ফার্স্ট টেবল কাজ কি আসবে, দেখো সেম আমি স্যাম্পল তোমাদের দেখালাম, সেম এই স্টাইলে আসবে। আমরা অ্যান্সার করতে আমাদের নিচে যাই খাতা, আমাকে অ্যান্সার করতে হবে এইটা। আর এই যে এখান থেকে যে দুইটা অংশ আছে, এই দুইটাই কিন্তু আমাদের কোশ্চেনে আসবে। প্রথমে মাথায় সেভ রাখতে হবে তোমাকে, এখানে কোশ্চেন এই যে প্রথমে পড়তে হবে কোন বিষয় সম্পর্কে। এখানে দেখো একটা আমেরিগো প্যাসেজ আমি কিন্তু এখানে টাইপ করছি, আমেরিগো সম্পর্কে তোমার ফলোচার্ট লিখতে হবে, কিন্তু প্রথমে জানতে হবে যে এখানে কী চেয়েছে। এখানে প্রথমে ভালোভাবে পড়তে হবে যে রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড মেক এ ফলোচার্ট শোয়িং দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স অফ দ্য স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সার্ভিভ অফ আমেরিগো। এখানে বলছে নিচেই লেখাটি পড়ো তুমি এবং এটি একটা ফলোচার্ট তৈরি করো। এবং এখানে দেখানো হয়েছে যে এখানে কোয়েশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখানো হয়েছে একটা পথশিশুর বেদনাদায়ক অভিজ্ঞতা এবং হচ্ছে আমেরিগো থেকে যে বেঁচে থাকার জন্য ভোগ করতে হয় সেটা তুলে ধরো। এক কথায় আমেরিগোর যে বেঁচে থাকার পথশিশুর যে মানে জীবন কাহিনী, এক কথায় আমেরিগোর যে লাইফ স্টাইল, মানে পথশিশুর যে ফলাফলটা, মানে একটা পথশিশু হলে তার কি কি ভোগ করতে হয় সেইগুলো আমেরিগোর মাধ্যমে তুলে ধরো এক কথায়। তার মানে কি আমরা প্রথমে রুলসে কি শিখেছি, এখানে মাথায় সেভ রাখতে হবে। প্রথমে আমরা ফার্স্ট টেবল একটু যাই পরে আমি বলেছি কোনো ফলাফল বা কোনো ইফেক্ট রেজাল্ট দেখানোর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই যে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ দিয়ে কিন্তু আমরা এখানে অ্যান্সার ক্রিয়েট করতে পারি। আর বেশিরভাগই আমাদের কিন্তু এই 3টাই এক কথায় এই যে পার্ট 1টাই বেশি আসে, মাথায় সেভ রাখতে হবে। কিন্তু আমরা তাহলে বুঝতে পারছি যে এইটা আমাদের পথশিশুর যে ফলাফলটা কী ঘটতে পারে একটা পথশিশুর, সেইগুলো কিন্তু এখানে তারা কীভাবে জীবন ধারণ করে সেই ফলাফল ইফেক্ট সেইগুলো কিন্তু এখানে বোঝানো হয়েছে। তোমাদের কিন্তু এটা বুঝতে হবে বিষয়টা কিন্তু এখানে কোশ্চেনটা পড়ে। তারপরে ওই প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটা তোমার খুব ভালোভাবে পড়বে লাস্টে। দেখো এটা পথশিশুর কাহিনী একটা, আমরা জানি অনেকেই এর আগে প্যাসেজটা পড়েছি। আমেরিকো বিষয়টা আছে, সে তার পিতামাতার সাথে কিন্তু সে থাকে না, তারপরে সে পথশিশু হয়ে যায়। তারপরে সে বিভিন্নভাবে মনে করো জীবন ধারণ জন্য কাগজ, মানে এক কথায় কাগজ কালেক্ট করে এবং সেগুলো ফের এলাকায় বিক্রি করে এবং সেখান থেকে অনেক ভাইরাস আক্রান্ত হয়। এক কথা অনেকগুলো কথা আছে, তোমরা এই প্যাসেজটা একটু ভালোভাবে পড়ে নেবা। দেখো এখানে আমাদের প্রথমে ফার্স্ট টেবল যে বক্স থাকবে, আমরা প্রথমে অ্যান্সার দ্য পেইনফুল এক্সপিরিয়েন্স অফ এ স্ট্রিট চাইল্ড হ্যাজ টু সাফার টু সার্ভিভ অফ আমেরিকা। আমরা প্রথমে এই কথাটা সুন্দরভাবে অ্যান্সার দিয়ে লিখে নেবো এবং নিচে আন্ডারলাইন করে দেবো। এবার এখানে একটা বক্স থাকবে, তোমার মোট 6টা বক্স থাকবে এবং এই 6টা বক্সের ভিতরে স্যার একটা অ্যান্সার ক্রিয়েট করে দেবে। তুমি এই অ্যান্সারটা সুন্দরভাবে এখানে লিখতে পারো বা নাও পারো। আমি সুন্দরভাবে সবগুলোই 6টা বক্সই খাতায় এভাবে আমি পেন দেখাবো। এক কথায় বক্স যেন ছোটো বড়ো না হয় এবং কোনো কারোর সাথে যেন টাচ না করে, আমরা এই আরও চিহ্ন দিয়ে বক্সগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ স্যারকে বুঝাই দেবো যে এইটার পরে এইটা অ্যান্সার। এবার নেক্সট আমরা যে বিষয়টা দেখবো যে প্রথমে আমরা যেহেতু বলা হয়েছে যে এখানে জিরান পার্টিসিপল এক কথায় ইনফিনিটিভ দিয়ে তৈরি করা যায়, আমরা জিরানটে তৈরি করবো। যেহেতু স্যার এখানে জিরানটে তৈরি করেছে, আমরা জিরানটে তৈরি করবো প্রথমে। তাহলে পথশিশুর যে কর্মকাণ্ড, এক কথা সে কীভাবে তার জীবনটা সার্ভাইভ করছিল সেইটাই কিন্তু এখানে আমাদের তুলে ধরতে হবে। তাহলে মানে কি আমরা এখানে জিরান, দেখো এখানে আমি যে রেড, দেখো আমি রেড এদের ইউজ করেছি, কালি ইউজ করেছি রঙটা, সেটা দেখো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি কোথা থেকে এই অ্যান্সারগুলো নিয়েছি। দেখো তোমার প্যাসেজের ভিতরেই থাকবে, বাড়িতে তোমার মুখস্থ করা লাগবে না। দেখো এখানে বলছে লিভ অন দ্য স্ট্রিট। দেখো এখানে স্যার কিন্তু এই যে মানে ফ্রেজ বাক্যটা কিন্তু স্যার এখানে নিয়েছে, কিন্তু দেখো এখানে ভার্ব যদি তুমি নাও তাহলে কিন্তু টেন্সের রুলস মেনে যাচ্ছে। এই জন্য আমরা এই ভার্ব যখনই দেখবো সাবজেক্টটা নেওয়া যাবে না, আমরা আগেই তো বলি সাবজেক্ট নেওয়া যাবে না। আমরা এই ভার্বের সাথে আইন যুক্ত করে দিলে টেন্সের কোনো রুলস মানবে না, তাহলে লিভিং অন স্ট্রিট আমরা এইটা সুন্দরভাবে ফ্রেজ বাক্য তৈরি করতে পারছি। দেখো আমরা এইটা সুন্দরভাবে তৈরি করতে পারি। নেক্সট দেখো আর কি সে জীবনটা সার্ভাইভ করেছিল, কালেক্টিভ রাশ। দেখো এখানে কালেক্টর এসে আমরা কিন্তু কালেক্ট যদি শুধুমাত্র লিখতাম তাহলে দেখো এখানে টেন্সের রুলস মানতো, এই জন্য আমরা কালেক্টিং রাশ দিয়ে দেবো। তারপর দেখো সেল রয়েছে সেলিং, আমরা এখানে করতে পারি সেলিং। দেখো টু এ ভ্যান্ডর, সে ফেরওয়ালার কাছে বিক্রি করতাম। আমরা যদি এখানে ভার্ব যদি রাখতাম, সেল যদি রাখতাম তাহলে কিন্তু আমাদের রুলস টেন্সের রুলস মেনে যেত বা টেন্সের রুলস মানতে থাকে না, এই জন্য হবে না, আমরা সেলিং করে দেবো। দেখো আমরা এইভাবে কিন্তু জিরান তৈরি করবো, প্রত্যেকটা আমরা কিন্তু এই স্টাইলে তৈরি করবো। দেখো এখানে আছে আরও অনেকগুলো আছে। দেখো এখানে ওয়ার্কড, হি ছিল আমরা আইএনজি করে দেবো। ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম শপ ওনার, সে হচ্ছে একটা আইসক্রিম শপে সে কাজ করতো, মালিকানা ভিত্তিক সে শপে কাজ করতো। দেখো এখানে আমাদের ওয়ার্কিং দেখো করে দিয়েছি,
তোমরা ছোটো ছোটো টুকরো টুকরো করে দেখো, এইগুলো বক্সের ভিতরে বসাবে। আর কীভাবে বসাইতে হবে তোমাদের কিন্তু শেখাচ্ছি কিন্তু আমি। এবারে নেক্সটে দেখো আরেকটা আছে যে সে আইসক্রিম শপে কী করতো, সে মালিকের সেই ছোটো কুড়ে ঘরে সে তাকে শুতে দিত। কিন্তু দেখো আমরা এখানে স্লিপ ভার্ব আমরা স্লিপিং করেছি, ইন দ্য হার্ট অফ দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। আমরা এখান থেকে একটু বড় করে নিয়েছি জাস্ট সেন্টেন্সটা একটু সৌন্দর্য করার জন্য। তুমি শুধুমাত্র স্লিপিং ইন হিজ হার্ট অ্যাট নাইট দিলেও অ্যান্সারটা কারেক্ট। আশা করি বুঝতে পারছো যে পার্ট ওয়ানে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে আমরা সম্পূর্ণ জিরান্ডে অ্যান্সারগুলো ক্রিয়েট করছি। তোমরা এইভাবে অ্যান্সারটা পার্ট ওয়ানে যদি আসে তোমরা এভাবে অ্যান্সারটা ক্রিয়েট করো। কোনো ফলাফল দেখানোর ক্ষেত্রে বা কোনো তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু তুলে ধরেছি। এবার নেক্সট পার্ট টুতে দেখাবো। দেখো পার্ট টুতে বলেছি যে কোনো প্রকারভেদ বা ক্যারেক্টারিস তার বৈশিষ্ট্যসমূহ যদি আসে তুমি অ্যাডজেক্টিভ বা নাউন দিয়ে লিখবা, আর অন্য কিছুতে লিখবা না। দেখো এখানে বলা হয়েছে অ্যাডোলিসন মানে কিশোর কিশোরীদের, মানে বাংলাদেশের যে বর্তমান যে কিশোর কিশোরীদের সমস্যা, অ্যাডোলিসেনদের যে অল্প বয়সে তাদের মেয়ে বিয়ে দিলে কী সমস্যা হয়, তারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছে না আমাদের বাংলাদেশের যে মেয়েরা, সেইগুলো কিন্তু এখানে তুলে ধরতে বলেছে। যে সিচুয়েশন বর্তমান অ্যাডোলিসেন্ট বাংলাদেশের কী কী সিচুয়েশনে তারা আছে বা কী কী ভোগ করতে মানে বৈশিষ্ট্যগুলো রয়েছে এক কথায়, সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তার মানে কি কোনো ক্যারেক্টারিস বা বৈশিষ্ট্য যদি তুলে ধরার ক্ষেত্রে শুধুমাত্র নাউন আর অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এই দুটো তোমরা জিরান পার্টিসিপল এখানে ইউজ আর করার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছো যে এই বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যে পার্ট টুতে যে বিষয়টা থাকবে প্রকারভেদগুলো, আশা করি এই স্টাইলে অ্যান্সার ক্রিয়েট করে দেখো কীভাবে আসতে দেখা যাবে। সেম এই স্টাইলে আসতে দেখা যাবে। স্যাররা কিন্তু প্রথমে এই নাউন বা অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড ইউজ করবে। সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা, আমি দেখো এখানে রেড কালি দিয়ে তোমাদের আমি চিহ্নিত করে দিয়েছি, তোমরা সেম এভাবে অ্যান্সারগুলো ক্রিয়েট করবে। দেখো এখানে সবগুলো এখানে আছে, তারা কি কি এখানে মানে এক কথায় বর্তমান অবস্থায় আছে। দেখো এখানে বর্তমান আছে অসমতা, ইনইকুয়ালিটি, তারপরে রয়েছে দেখো হলো সাবঅর্ডিনেশন, তারপর দেখো এখানে রয়েছে আছে মার্জিনালাইজেশন, তারপর হচ্ছে ডৌরি, তারপর এখানে রয়েছে এক্সক্লুশন। এই যে এইগুলো কিন্তু সবে আছে, এই সিচুয়েশনগুলো আছে। মানে এখানে বোঝায় যে সাবঅর্ডিনেশন মানে অধীনতা, মানে তারা স্বাধীনতার ভিতরে নেই। তারপর দেখো এখানে যে মার্জিনালাইজেশন মানে প্রাপ্তিকরণ হচ্ছে তারা। এখন দেখো বর্জন হচ্ছে, এটা এক্সক্লুশন বর্জন হচ্ছে। ডোরি যৌতুকি সমস্যায় পড়তেছে। তাহলে ভালনারেবিলিটি, দেখো এটা আমাদের এখানে বোঝাচ্ছে এটা আছে দুর্বলতা, তাদের অনেক দুর্বলতা থাকছে। এক কথায় কী কী সমস্যাগুলো সেইগুলো কিন্তু আমরা কিন্তু তুলে ধরেছি। আমরা জাস্ট একটা ওয়ার্ড নেই, নাউন আর অ্যাডজেক্টিভ দিয়ে। এক কথা আমরা সেফ রাখতো কোনো বৈশিষ্ট্য বা কোনো কিছু ক্যারেক্টার সম্পর্কে জানতে চাইলেই তোমরা একটা ওয়ার্ড সেটা নাউন বা অ্যাডজেক্টিভ তোমরা ইউজ করবে। পার্ট টুতে আশা করি বুঝতে পেরেছো কীভাবে অ্যান্সারটা ক্রিয়েট করতে হয়। এবার আরেকটা লাস্ট যে ফলস্বরূপটা আমরা দেখব সেটা হচ্ছে কোনো সোর্স, উৎস, মানে প্রকৃতি কোনো উৎস উপাদান বা কোনো এলিমেন্ট, সেগুলো থাকলে নাউন ফ্রেজ দিয়ে তুমি অ্যান্সারটা ক্রিয়েট করো তোমরা। কেমন? সেই ক্ষেত্রে দেখো আমরা এখানে হাকালুকে হাওড় যে সম্পর্কে যে ডিসক্রাইবিং যে করতে বলছে এখানে, সেইগুলো আমরা হাকালুকে হাওড় সম্পর্কে এখানে বর্ণনা করতে বলছে। সেই ক্ষেত্রে তোমরা কীভাবে নাউন ফ্রেজ দিয়ে করবে। এখানে আর তোমরা কিন্তু জিরান পার্টিসিপল ইউজ করার দরকার নেই। নাউন ফ্রেজ কীভাবে তৈরি করতে হয়, প্রথমে একটা আর্টিকেল দেবে, তারপরে একটা ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডটা যেন অ্যাডজেক্টিভ হয়, তারপরে একটা ওয়ার্ড আসবে সেটা যেন নাউন হয়। এক কথায় যারা নাউনের ক্লাস মানে যারা সম্পর্কে ধারণা আছে শুধু তারাই এই ক্লাসটা বুঝতে পারবে। দেখো আমাদের এখানে অনেক বিষয় আছে, আমরা জাস্ট এখানে একদম বুঝালাম না। আশা করি বলেছে নাউন ফ্রেজে ক্লাস যারা দেখতেছো আমাদের পেজটা ফলো করতে থাকো, ইনশাল্লাহ নাউন ফ্রেজের ক্লাসটা দেখে এসো, তাহলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে। তাহলে দেখো আমি এখানে সবগুলো এই প্যাসেজের ভিতর থেকেই নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে দুইটা ক্লাস দেখে, যে বাকি যে আমরা দুটো ক্লাস নিয়েছি। সো আমি এখানে না বুঝাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সমস্যাগুলো, যে বৈশিষ্ট্যগুলো হাকালুকে হাওড় দেখো একটা তোমাদের প্যাসেজ থেকেই নেওয়া। কিন্তু এক কথায় সে কিশোরগঞ্জের যে হাকালুকে হাওড় এক কথায় প্যাসেজ পাবা তোমরা, সেই প্রকৃতি থেকে যে ওখানে কী কী সমস্যা আছে, যা একটা জটিল বাসস্থানতন্ত্র সেখানে, তারপরে আছে 238-এর বেশি জলমহল সেখানে, বাংলাদেশের অন্যতম প্রধান জলভূমি সেটা। এই যে এই বিষয়গুলো কিন্তু আমি সবগুলো আছে প্যাসেজ থেকে আমি সুন্দরভাবে এখানে টাইপ করেছি। আশা করি বুঝতে পেরেছো। তোমরা পার্ট 3-তে যে বিষয়গুলো আছে আর তোমরা এই ক্লাসগুলো বারবার দেখতে থাকো, তাহলে তোমাদের আর সমস্যা থাকবে না ফলোচার্ট বিষয় নিয়ে। সো কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।